তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে প্রেম করার? হারামজাদা ফকিরের বাচ্চা। আঙ্কেল প্লিজ রিয়াকে অন্য জায়গায় বিয়ে দিবেন না। আমি রিয়াকে অনেক ভালোবাসি। তোর মুখ দিয়ে এখনো কথা বেরোচ্ছে? আমি কি দেখে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব? আমরা একে অপরকে অনেক ভালোবাসি। রিয়ার সাথে আমাকে দেখা করতে দেন। চুপ! আর একটুও কথা বলবি না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, না হলে তোর খবর আছে আজকে। আজ আমার মেয়ের বিয়ে আমি ঝামেলা করতে চাইছি না। রিয়া আমাকে না বলে সে কি করে অন্যজনকে বিয়ে করতে যায়? আপনি একটুও রিয়ার সাথে দেখা করতে দেন। আব্বা, এই ছোট লোকের বাচ্চা কোনো কথা শুনবে না, ওকে আমি শেষ করে দিব। দোহাই লাগে আমাকে, রিয়ার সাথে একটু বার হলেও কথা বলতে দেন। কি জন্য অন্যকে বিয়ে করছে আমি শুনে চলে যাব। যা তো রিয়াকে ডেকে নিয়ে আয়। রিয়া এসে যখন বলবে তখন ওর বিশ্বাস হবে। কিছুক্ষণ পর রিয়া। তুমি আমার সাথে এমন কেন করলে? গরিবের সাথে প্রেম করা যায়, তাকে কখনো বিয়ে করা যায় না। তোর কি আছে যে আমি তোকে বিয়ে করব? তাহলে আমাদের 4 বছরের সম্পর্ক কি অভিনয় ছিল? হ্যাঁ, অভিনয় ছিল। কি যোগ্যতা আছে তোর? আমার বর ডাক্তার। আমি তোর সাথে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমার নিজের ইচ্ছা মতেই আমার বিয়ে হচ্ছে। এই জন্য তুমি কয়দিন আমার ফোন ধরনি। প্লিজ রিয়া, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোর কোনো কথাই গল্পের পাত্র নই। আব্বু, ভাইয়া, এই বজ্জাতটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। একটু পরেই আমার বর আসবে। রিয়া, তুমি আমার সাথে এমন করতে পারো না। রিয়ার ভাই এসে আমার জামার কলার ধরে টানতে টানতে নিয়ে এসে গেট দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। তোকে যদি আমাদের বাড়ির আশেপাশে দেখছি, তোর খবর আছে। সেই দিন তোর শেষ দিন হবে। না, আমি কি রিয়াকে ছেড়ে যাব না? তবে ছোট লোকের বাচ্চা। রিয়ার ভাই আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করলো। আমার বন্ধুরা আমাকে বাড়িতে খুঁজে না পেয়ে রিয়াদের বাড়ির সামনে এসে দেখে আমাকে ধরে মারছে। ভাই ভাই, সাগর মারবেন না, আমরা ওকে নিয়ে যাচ্ছি। ভাই, আমরা ওকে বুঝাবো, ওকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে বোঝা বড় লোকের মেয়ের সাথে প্রেম করতে নেই। আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনোদিন ভাবিনি রিয়া আমার সাথে অভিনয় করবে। ধনীরা সবসময় মানুষের সাথে অভিনয়ই করে। আমি তোকে কতবার নিষেধ করেছি রিয়ার সাথে প্রেম করিস না। আজ দেখলি কি হাল হয়েছে তোর। তোকে ছেড়ে ডাক্তারকে বিয়ে করছে। আহ উ আমার সারা শরীর ব্যথায় ফেটে যাচ্ছে। এখন বাড়িতে গেলে আব্বু মেরেই ফেলবে। কিছু হবে না, আমরা আছি। চল, তোকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই ভালো। দুইজন আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখে ওষুধ দিল। এরপর ওরা আমাকে বাড়িতে নিয়ে এলো। বা তোর কি হয়েছে? তোকে ধরে নিয়ে আসতে হচ্ছে কেন? তেমন কিছু হয়নি, খেলা করতে গিয়ে পড়ে গেছি। তখনই আব্বু এসে ঠাস ঠাস করে চর মারল। হারামজাদা, তোর জন্য আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই জানিস না, বামুন হয়ে চাঁদে হাত দিতে নেই। কি করছে আমার ছেলে? কি করবে? তোমার ছেলে প্রেম করেছিল বড় লোকের মেয়ের সাথে। সেই মেয়ের আজ বিয়ে হয়ে যাচ্ছে, আর ভাই ওকে মেরেছে। তোকে আজ আমি। আঙ্কেল মাফ করে দেন, এমন ভুল আর কখনো করবে না। সাগরকে মাফ করে দাও, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। ওকে রুমে নিয়ে গিয়ে গরম ছ্যাঁক দাও। গরিবের কখনো প্রেম হয় না। বর্তমানে গরিবরা মানুষ না, তাদের সমাজের পশুর মতো দেখা হয়। আমি যদি বড় চাকরি করতাম তাহলে এই দিন দেখতে হতো না। আঙ্কেল, যা হয়ে গেছে তা মনে করে লাভ নেই। আমরা সাগরকে নিয়ে ডাক্তারের কাছে ওষুধ নিয়ে এসেছি। এমন কিছু হয়ে দেখাতে হবে? গরিবরাও মানুষ, কোনো পশু না। সবাই মিলে আমাকে রুমে নিয়ে এলো। আব্বু আম্মু কাঁদছে। তাদের চোখ দেখে কষ্টে আমারও কষ্ট হচ্ছে। আমাকে একটু একা থাকতে দিবে? আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, তুই থাক, আমরা চলে যাচ্ছি। সবাই বাইরে বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে বেডে শুয়ে অনেকক্ষণ রিয়ার জন্য কান্নাকাটি করলাম। আজ গরিব বলে রিয়া আমাদের 4 বছরের সম্পর্ক নষ্ট করে দিল। এটা ভাবতে পারছি না। দুপুরে নিশি দরজা ধাক্কা দিতে শুরু করলো। ভাইয়া দরজা খোল, আম্মু তোর জন্য খাবার পাঠিয়েছে।
আমার ক্ষুধা নেই, তুই চলে যা, আমাকে একা থাকতে দে। খাওয়ার পর তোর ঔষধ আছে, দরজা খোল। তুই যাবি এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। নিশি চলে গেলে আমি ঘুমানোর চেষ্টা করলাম। রিয়ার সাথে আমি একই স্কুলে পড়াশোনা করতাম। আমাদের বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আমি রিয়াকে ক্লাস 9 থেকে ভালোবাসতে শুরু করি। রিয়া আর্টসে পড়তো আর আমি বিজ্ঞানী। এসএসসির পর দুইজন একই কলেজে ভর্তি হলাম। এইভাবে কেটে গেল 2 বছর। এইচএসসি পরীক্ষা দেওয়ার কয়দিন পর রিয়ার সাথে আমার কোনো যোগাযোগ নেই। হঠাৎ করে গতকাল শুনতে পারি রিয়ার বিয়ে আজ। আমি কখনো ভাবিনি যে রিয়া আমার সাথে এমন করবে। আমি গরিব বলে আমাকে দূরে ঠেলে দিবে। আজ তার বিয়ে হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। অনেক কষ্ট করে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে দরজা খুলে দিলাম। আমি ঠাস করে মাটিতে পড়ে গেলাম। আম্মু পড়ে যাওয়ার শব্দ শুনে রুমে এসে দেখে আমি পড়ে আছি। নিশি আর আম্মু ধরে আমাকে বেডে শুয়ে দিল। তুই কেন এমন পাগলামি করছিস? ওই মেয়ে কি তোকে সত্যি ভালোবেসেছিল? যদি সত্যি ভালোবাসতো তাহলে মাঝপথে ছেড়ে চলে যেত না। ভাইয়া চিন্তা করিস না, মেয়ের অভাব নেই। এর চেয়ে সুন্দরী মেয়ে তোর বউ করে নিয়ে আসবো। আম্মু একটু পানি দিবে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। নিশি দৌড়ে গিয়ে পানি নিয়ে আয়। বাবা তোর কষ্ট হচ্ছে? না, আমি ঠিক আছি, শুধু আমার শরীর ব্যথা করছে। নিশি পানি নিয়ে আসলো। আমি পানি খেয়ে চুপ করে শুয়ে রইলাম। আম্মু ভাইয়াকে খেতে দাও, দুপুরে কিছু খায়নি, এখন খেয়ে ওষুধ খেয়ে নিবে। তুই খাবার নিয়ে আয়। আমার খেতে ইচ্ছা করছে না, খাবার নিয়ে যাও। তুই এমন করছিস কেন? সেই মেয়ে দিব্যি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। খেয়ে ওষুধ খেয়ে নে, না হলে আরো অসুস্থ হয়ে পড়বি। আমি খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার খুব জ্বর আসলো। আমি কষ্ট করে উঠে ওষুধ খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় দুপুর হয়ে গেছে। আমি বেডে থেকে উঠতে যাব। থাক থাক, তোকে বেড থেকে উঠতে হবে না। আমি ঠিক আছি, আমাকে একটুও ধরে তুলে আমি বাথরুমে যাব। আবির ওকে তুলে দেয়। আবির আর রাফি আমাকে তুলে দিল। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সবার জন্য নাস্তা নিয়ে এসেছে, তোমরা নাস্তা করে নাও। এইসবের কি দরকার ছিল আন্টি? সাগর এখনো নাস্তা করেনি, তাই নিয়ে এলাম, সাথে তোমাদেরও। তাড়াতাড়ি খেয়ে নাও। আম্মু চলে গেল। দেখ, একদম চিন্তা করবি না, রিয়া তোর কপালে ছিল না। রিয়ার কথা ভুলে যা। আমি কি করে ভুলবো বল তোরা? রিয়ার কথা মনে করলে তুই আরো বেশি কষ্ট পাবি। তার চেয়ে ভালো তুই ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। এমন কিছু একটা কর যাতে রিয়া তোকে দেখে আফসোস করে। তুই ঠিক বলেছিস, আমি এমন কিছু হয়ে দেখিয়ে দিব। আমি চিন্তা করে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? ওর বরের চেয়ে আমি বড় ডাক্তার হয়ে দেখিয়ে দিব। আমি মেডিকেল অ্যাডমিশন দিব। এই তো কাজের মতো কথা। তোকে দেখে যেন রিয়ার বাড়ির সবাই আফসোস করে। এরপর রিয়ার যত জিনিসপত্র ছিল এক জায়গায় এনে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। মেডিকেলের জন্য কোচিং করতে শুরু করলাম। 3 রাত এক করে পড়া করতে শুরু করলাম। এইভাবে 3 মাস পর A+ রেজাল্ট হাতে পেয়েছি, কিন্তু এতে আমার শান্তি নেই। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে আমি ঢাকা মেডিকেলে প্রথম হলাম। এতে আমাদের বাড়িতে সবাই খুশি হলো। আজ তোর জন্য আমার মুখ উজ্জ্বল হয়েছে। ধনীদের দেখিয়ে দে তুই কি করতে পারিস। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি দেখিয়ে দিব তাদের। আমি ঢাকায় আসার জন্য বাসের টিকিট কেটে নিয়ে এলাম। তোকে ছাড়া আমরা অনেক কষ্টে থাকবো। পড়াশোনা শেষ করতে অনেক বছর লেগে যাবে। চিন্তা করো না, আমি ছুটিতে বাড়িতে এসে ঘুরে যাব। প্রতিদিন তোমাদের সাথে কথা হবে। বাড়ি আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসবি। ঠিক আছে। দুপুরে খেয়ে বিশ্রাম নিলাম। আবির আর রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আমরা 3 জন একসাথে ঢাকায় যাব। বিকালের দিকে আব্বু ডাকতে শুরু করলো। সাগর, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, ব্যাগপত্র গুছাতে হবে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। সময় হয়ে আসছে, রাত 8টায় আমাদের বাস আছে। আমি আর আম্মু তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিলাম। এরপর আম্মু আমাকে নাস্তা করতে দিল। নাস্তা খেয়ে নে, আমি তোর জন্য নাস্তা বানিয়ে দিয়েছি। পথে ক্ষুধা লাগলে খেয়ে নিস। ঠিক আছে। আমি একটু ঘোরাঘুরি করছি, তখন রিয়ার আব্বু সাথে দেখা হলো। শুনলাম তুই নাকি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছিস।
গরিবের আমার শখ হলো কেমন করে? সে নাকি আমার মেয়েকে দেখিয়ে দিবে। আমি আপনার সাথে কিছু বলতে চাই না, সময় আসলে বুঝতে পারবেন। যতই করিস না কেন, আমার মেয়ের জামাইয়ের মতন ডাক্তার হতে পারবি না। আঙ্কেল, সে তো সময় আসলেই বলে দিবে। চলি, আমার আজ বাস আছে। আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে এসে বিশ্রাম নিয়ে আব্বু আম্মু নিশি আর আবিরদের বাড়িতে এলাম। আজ সাগরের জন্য আমাদের গ্রাম উজ্জ্বল হয়েছে। এই প্রথম কেউ মেডিকেল কলেজে পড়ছে, মেডিকেলে প্রথম হয়ে আরও নাম করছে। আঙ্কেল, দোয়া করবেন যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। আমি দোয়া করি তোরা যেন ভালোভাবে পড়াশোনা করিস। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করলো আর চললাম অজানা এক শহরের পথে। ঢাকায় আমরা কিছুই চিনি না, আমাদের সবাইকে দেখে শুনে চলতে হবে। আমি মেডিকেল হলে সিট পাইছি, আমার কোনো সমস্যা নেই। হলে থেকে তেমন বের হব না। হলে সিট পেয়েছি বলে আমাদের বাসা ভাড়ার অনেক টাকা বেঁচে গেল। বাস যশোর জেলা পার হয়ে মাগুরা জেলা শুরু হলো। 3 জন নাস্তা করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি নদীর মাঝখানে ফেরিতে আছি। চল আমরা বাস থেকে একটু বাইরেরটা দেখে আসি। যাবি? তাহলে চল। আমরা 3 জন বাস থেকে নেমে ফেরি ঘুরে ঘুরে দেখছি। ফেরির এক পাশে দোকান আছে। পানির বোতল কিনে আবার বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ পর নদী পার হয়ে বাস চলতে শুরু করলো। 3 জন আবার ঘুমিয়ে পড়লাম। ভোরে ঢাকায় এসে পৌঁছে গেলাম। 3 জন 2 দিকে চলে গেলাম। আমি কলেজে হোটেলে চলে এলাম। দেখি তোমার অ্যাডমিট কার্ড। জি স্যার, এই নিন আমার অ্যাডমিট কার্ড। স্যার ভালো করে দেখলো। তুমি তাহলে হাবিবুর রহমান? আমি এখানকার। তোমার সিট নাম্বার হচ্ছে 8। ধন্যবাদ স্যার। স্যার একজন পিয়নকে দিয়ে আমার রুমে দিয়ে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এইভাবে কেটে যায় 6 বছর। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি ফরেনসিক বিভাগের ছাত্র হই, তাই বিসিএস এর ফরেনসিক বিভাগে পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য বসে আছি। এইবার আমাদের জীবনে আর কষ্ট থাকবে না। তুই চাকরি পেয়ে গেলে আমাদের সব অভাব দূর হবে। তুই কখন চেম্বারে গিয়ে বসবি? তোর সময় হয়ে গেছে। এবার যাব। এই টাকাগুলো রাখো আর বাজার করে নিয়ে এসো। আমার বাজার করার সময় নেই। কবে তুই বাজার করেছিস বল? তোর আব্বুই তো বাজার করে নিয়ে আসে। আমার কি সময় আছে? বাজার থেকে আসার সময় নিশির জন্য কিছু নিয়ে এসো। আমি বাড়ি থেকে বের হয়ে চেম্বারে এসে রোগী দেখতে শুরু করলাম। আমার পেটে খুব ব্যথা করছে, কিছুতেই কমছে না। চাচা, কোন দিকে ব্যথা করছে, বাম পাশে না ডান পাশে? আমার বাম পাশে ব্যথা করছে, মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি বাইরে থেকে ওষুধ নিয়ে নেবেন। আপনার গ্যাসের সমস্যা আছে আর এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি। পরের বার আসলে রিপোর্টগুলো সাথে নিয়ে আসবেন। আচ্ছা। রোগী চলে গেল, অন্য রোগী এলো। আপনার কি সমস্যা বলুন? ভাইপো, আমার হাত পা ফুলে যায়, আমি কিছুই খেতে পারি না, পেট ব্যথা করে, আমার পেটের পিছনে ব্যথা করে খুব। আচ্ছা, আমি এই রিপোর্টগুলো লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি রিপোর্ট করিয়ে নিয়ে এসে আমাকে দেখাবেন। রিপোর্ট কেন করব? গ্রামের ডাক্তাররা তো রিপোর্টই দেয় না, তুই কেন রিপোর্ট দিচ্ছিস? আমি পল্লী চিকিৎসক না, আমাকে রোগ নির্ণয় করে চিকিৎসা করতে হয়। রিপোর্ট যদি না করান তাহলে আমি বুঝবো কি করে যে আপনার কি সমস্যা, কতটুকু সমস্যা হয়েছে? পল্লী চিকিৎসককে কি করে জানেন? আপনার রোগ একটা, তারা অন্য আরেকটা রোগের লক্ষণ ভেবে ওষুধ দেয়। তারা ওষুধ দেয় ঠিকই, কিন্তু সেটা অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। তোমার কথা বুঝলাম না। ধরুন আপনার শরীরে 10 পাওয়ারের ওষুধ লাগে, কিন্তু আমি যদি 100 পাওয়ারের ওষুধ দেই তখন কি হবে? আমি তো প্রায় মারা যাব। একজন পল্লী চিকিৎসকের কাছ থেকে অনেক ব্যথার ওষুধ নিয়ে খেয়েছি। আজ থেকে শুনে রাখবেন, ব্যথার ওষুধ বেশি খেলে কিডনি নষ্ট হয়ে যায়। আপনি রিপোর্ট করে নিয়ে এসে দেখান, তখন বুঝতে পারবো। রোগী চলে গেল। স্যার, আপনাকে চা দেব? না, এখন চা দেওয়া লাগবে না, আপনি অন্য রোগীকে পাঠিয়ে দিন। আমি সব রোগী দেখে চা খেতে দোকানে এসে বসলাম। সেখানে দেখি রিয়ার আব্বু। কি এখনো চাকরি হলো না? ডাক্তার হয়ে কি লাভ হলো? আমি চেষ্টা করছি একটা সরকারি চাকরির। হবে না, আমার জামাই এখন সদর হাসপাতালে ডাক্তার, দিনে 1 লাখ টাকা আয় করে। মেয়ে আমার খুব সুখেই আছে। কাকা, আমি চলি,
আমার চা দেওয়া লাগবে না। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরছি, তখন আবিরের সাথে দেখা। কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর খবর কি? তুই কবে এসেছিস? আমি চাকরি থেকে ছুটি নিয়ে এসেছি। কলেজে পড়ানো অনেক কষ্ট। ভালো করেছিস। অনার্স শেষ করতে লাগে 4 সাথে 1 বছর, তোরা বিসিএস পরীক্ষা দিতে পারিস। আজকে সকালে আসছি, তোর সাথে দেখা করব, তার সময় পাইনি। কোনো সমস্যা নেই। তোর চাকরির খবর কি? বিসিএস দিলাম, আগামীকাল রেজাল্ট বের হবে, তখন জানতে পারবো আমার ভাগ্য কি আছে। আল্লাহ ভরসা। রাত হয়ে গেছে, সকালে দেখা করব। আচ্ছা, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বসে আছি, তখন আবির আসলো। দুইজন গল্প করছি। আমি তোদের জন্য চা নিয়ে এনে দিচ্ছি। ঠিক আছে, তুই বিয়ে করবি কবে? বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, বিকেলের দিকে একটা মেয়ে দেখতে যাব। তোকে আমার সাথে যেতে হবে। অবশ্যই যাব। আম্মু চা দিল, আমরা চা খেতে খেতে গল্প করছি। তখন রেজাল্ট দিল। আমি রেজাল্ট দেখে তো অবাক। কি হয়েছে? তুই দেখ, এতদিনে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আন্টি, নিশি এইদিকে আসো। সাগরের রেজাল্ট বের হয়েছে। কি হয়েছে? সাগর সিআইডির ফরেনসিক ডাক্তার হয়েছে। আমি তোর আব্বুকে ফোন করে মিষ্টি নিয়ে আসতে বলছি। ভাইয়া, আমরা কিন্তু তোর সাথে যাব। ঠিক আছে। আম্মু আব্বুকে ফোন করলো। আব্বু মিষ্টি নিয়ে বাড়িতে এসে বাড়ির আশেপাশের লোকজনকে দিল। বাড়িতে সবাই অনেক খুশি। আমি এবার রিয়ার আব্বুকে দেখিয়ে দিব। বিকেলের দিকে আবিরের জন্য মেয়ে দেখে এলাম, কিন্তু আমাদের পছন্দ হলো না। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়লাম। ঢাকা সিআইডি সদরের প্রধান ফরেনসিক ডাক্তার। রাতে ঢাকায় এসে আমি আমার বাংলো বাড়িতে এসে পৌঁছালাম। স্যার, আপনার রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার কোনো সমস্যা হয়নি। আমাদের থাকার ব্যবস্থা এখানে? জি স্যার, আপনাদের এই বাংলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে। স্যার, আমি রনি আহমদ। ও আচ্ছা, আমরা অনেক দূর থেকে আসছি। আমরা একটু বিশ্রাম নিব। আগামীকাল সকালে আমার আবার জয়েন আছে। আপনারা বিশ্রাম নেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাইরে বের হচ্ছি, তখনই রনি বলল, স্যার, আপনাকে সদর দপ্তরে নেওয়ার জন্য গাড়ি এসেছে, আপনি গাড়িতে উঠে বসেন। আচ্ছা। আমি গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল। আমার গাড়ির পিছনে পিছনে কয়েকটি গাড়ি বের হলো। আমি ল্যাবে এসে পৌঁছালাম। সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। এরপর এক এক করে সবাই আমার সাথে পরিচয় হলো, কিন্তু এই মেয়েটাকে চেনা চেনা লাগছে। স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমাকে চেনা চেনা লাগছে? স্যার, আমাকে চিনবেন কিভাবে? আমি আজকেই এখানে জয়েন করেছি। হারামজাদা চিনবে কি করে? স্কুল লাইফে কখনো আমাকে পাত্তা দিয়েছিল? রিয়ার সাথে প্রেম করবে তা আমার দিকে তাকানোর আর সময় ছিল? ও আচ্ছা, আমার স্কুল লাইফে তোমার মতো দেখতে একটা মেয়ে ক্লাসমেট ছিল। কিছু মনে করবেন না। আমি আমার রুমে এসে বসলাম। আমি আমার মতো কাজ করতে শুরু করলাম। বিকালের দিকে ছুটি শেষে গাড়ি নিয়ে বাড়িতে আসবো। স্যার, আমাকে একটু লিফট দেবেন? আপনার বাংলোর পাশেই আমি থাকি। আচ্ছা চলো। ফারিয়া গাড়িতে উঠে বসলো। আমার ফারিয়াকে সত্যি চেনা চেনা লাগছে, কিন্তু ফারিয়াকে কোথায় দেখছি বুঝতে পারছি না। আমরা বাড়িতে সামনে এসে পৌঁছালাম। স্যার, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না? আঙ্কেল আন্টি আর আপনার বোনের সাথে দেখা করে আসি। আমার বোন আছে? তুমি জানলে কি করে? ইয়ে মানে, রনি বলছিল আপনার একটা বোন আছে। ও আচ্ছা, চলো আমার বাড়িতে সবার সাথে পরিচয় হবে। আমরা বাড়িতে চলে এলাম। সাগর, মেয়েটা কে? আমার সহকারী ফারিয়া আমাদের পাশে থাকে, তোমাদের সাথে দেখা করতে এলো। আন্টি, কেমন আছেন? ভালো। দাঁড়িয়ে আছো কেন? বসো। আন্টি, নিশিকে দেখছি না। নিশি কোথায়? নিশিকে একবার ডেকে দেন। ফারিয়া মনে মনে বলল, হায় হায়, ধরা খেলাম না তো। আমি নিশিকে ডেকে দিচ্ছি। আমি নিশিকে ডেকে দিয়ে রুমে এসে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। আরে আপু, তুমি এখানে কিভাবে? তোমার ভাইয়ার সাথে আমার পোস্টিং হয়েছে এখানে। নিশি, তুই ফারিয়াকে আগে থেকে চিনিস কেমন করে? আম্মু, আপু ভাইয়ের সাথে পড়াশুনো করতো। আমার বান্ধবীর বড় বোন, আমাদের পাশের গ্রামে বাড়ি। তুমি চিনতে পেরেছো, কিন্তু তোমার ভাইয়া আমাকে চিনতে পারলো না। স্কুলে সাগর আর রিয়া ছাড়া কারোর সাথে কথাই বলতো না। সাগর আর রিয়া অন্য কলেজে ভর্তি হওয়ার পরে আর খোঁজ পেলাম না এদের। আজ হঠাৎ সাগরের সাথে দেখা হয়ে গেল। ও, তুমি চলো আবার রিয়ার কথা সাগরকে বলতে চেও না। কেন?
আন্টি এদের বিয়ে হবে কবে? না, এদের বিয়ে হবে না। রিয়ার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কি? আপু থাক, ওই বেইমানের কথা বলো না। এখন ভাইয়াকে বলি তোমরা ক্লাসমেট। আমার পরিচয় দিবে না, তোমার ভাইয়া আমাকে চিনে নিবে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আম্মু, ফারিয়াকে নাস্তা দাও। ফারিয়া আমাদের বাড়িতে প্রথম আসলো। আমি এখন আসছি। এবার বলেন আপনার বাড়িতে কে কে আছে, তারা কোথায় এখন? আব্বু, আম্মু আর একটা ছোট বোন আছে। সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। ও, তোমার ছোট বোন কিসে পড়াশোনা করে? এইবার নিধি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নিশি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। তাহলে অনেক ভালো হয়। ফারিয়া নাস্তা খেয়ে চলে গেল। আমি রাতে খাওয়া দাওয়া সেরে বাইরের দিকে ঘোরাঘুরি করছি। হঠাৎ পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। এই এলাকা ভালো না, আপনি বাড়িতে চলে যান। ও আচ্ছা, এদিকে কিসের সমস্যা? এই এলাকায় চুরি ছিনতাই হয়ে থাকে। আপনার বাড়ি কোথায়? সামনে যে ফরেন্সিক বাংলো দেখছেন, আমি ওখানে থাকি। আমি সিআইডির ফরেন্সিক বিভাগের প্রধান। স্যার, আমি এখানকার ইনচার্জ তামিম। আপনি বাড়িতে চলে যান। আচ্ছা, আমি বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ল্যাবে এসে কাজ শুরু করলাম। স্যার, এখানে একটা লাশ পাঠানো হয়েছে। আচ্ছা চলুন। আপনি সব কিছু সাইন করে দিয়েছেন? জি স্যার। আপনার বাড়ি কোথায় ভাই? আপনি আমার বড়, তাই ভাই বলছি, কিছু মনে করবেন না। না স্যার, আমি কিছু মনে করিনি। আমার বাড়ি বরিশালে। আমার পুরো নাম ওয়াহেদ হাসান রাকিব। খুব ভালো। আমি আর রাকিব ভাই এসে লাশ দেখতে শুরু করলাম। ফারিয়া এই লাশের সম্পর্কে কিছু বলবো। লাশটি নদীতে পাওয়া গেছে। আসামিরা এই ব্যক্তিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছিল। এখন আমাদের পরীক্ষা করতে হবে এই ব্যক্তি কিভাবে মারা গেল, নদীতে ডুবে না অন্যভাবে। নদীর পানিতে ডুবে সব তথ্য নষ্ট করে দিয়েছে। এখন আমরা কিভাবে তথ্য বের করব? স্যার, আমাদের তথ্য তাড়াতাড়ি বের করতে হবে, তাহলে তদন্ত করতে কোনো সমস্যা হবে না। আমরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে এই ব্যক্তি প্রথমে হত্যা করে পরে নদীতে ফেলে দিয়েছে। স্যার, আমি এই তথ্যগুলো সিআইডির অফিসে দিয়ে আসছি, পরে ভিকটিমকে নিয়ে যাবে। আচ্ছা, লাশ পরীক্ষা করতে গিয়ে দুপুরে গড়িয়ে বিকেল হয়ে গেল। আমি আমার রুমে এসে খেয়ে নিলাম। ছুটির পর বাড়িতে এলাম। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে চা করে দিচ্ছি। আব্বুকে দেখছি না, কোথায় গেছে? তোর আব্বু বাসের টিকিট কাটতে গেছে। মাঠে ধান কাটার সময় হয়ে গেছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। 2 দিন হলো তোমরা আসলে, আজকে আবার চলে যাবে? ধান গুছিয়ে আবার চলে আসব। তাছাড়া নিশে এখানে থাকছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে চা খেতে শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বু এলো। আমরা তাড়াতাড়ি চলে আসবো, মাঠে ধান কাটতে হবে। আচ্ছা, রাতে আব্বু আম্মু গ্রামের বাড়িতে চলে গেল। পরের দিন অফিসে ছুটি, বাড়িতে বসে আছি। ভাইয়া চল না, আমরা একটু ঘুরে আসি। বাড়িতে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, রেডি হয়ে নে। আমাদের সাথে কিন্তু আপু আর নিধি যাবে। আমরা সবাই মিলে একসাথে বের হলাম। স্যার, আপনি প্রেম করেন? ব্যক্তিগত কিছু জিজ্ঞাসা করবে না, আমাদের সাথে এসো, চুপচাপ ঘোরাঘুরি করো। ঠিক আছে। ভাইয়া, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দাও। আপু, তোমরা কি খাবে? তোমার ভাইয়া ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম পছন্দ করে, আমিও তাই পছন্দ করি। আমার পছন্দ, তুমি জানলে কি করে? ইয়ে মানে নিশি বলছিল, আমি নিশির কাছ থেকেই শুনেছিলাম। আচ্ছা, আমরা সবাই একটা রেস্টুরেন্টে এসে বসি। আইসক্রিম অর্ডার করলাম। হঠাৎ 2 জন দিকে আমার চোখ পড়ল। আমি আমাদের পাশের টেবিলে রিয়াকে দেখতে পেলাম। একটা ছেলের সাথে বসে আছে। দেখে মনে হলো এটাই রিয়ার স্বামী। স্যার, পাশের টেবিলের দিকে তাকিয়ে কি দেখছেন? কিছু না। কিছু তো একটা আছে, দেখি তো কি আছে। এখানে তো রিয়া আর রিয়ার স্বামী বসে আছে। কি হলো? আইসক্রিম চলে এসেছে, আইসক্রিম খেতে শুরু করো। পাশের দিকে তাকিয়ে লাভ নেই, কিছু মনে করবে। সবাই আইসক্রিম খেতে শুরু করলাম, কিন্তু মনে পড়ে আছে পাশের টেবিলের দিকে। স্যার, আপনি ওদেরকে চিনেন মনে হচ্ছে। আমি? না না, আমি কিভাবে চিনব? ও, আমি আরো কিছু খাবার অর্ডার দিব না, আইসক্রিম খাবে শুধু। আমি চিকেন ফ্রাই খাবো। নিধি, তুই কি খাবি? আমিও তাই খাবো। তুমি কি খাবে? স্যার, আপনি চিকেন কাবাব পছন্দ করেন, আমিও তাই পছন্দ করি। আমাদের কাবাবের অর্ডার দেন। আচ্ছা, আমি সবকিছু অর্ডার দিলাম। রিয়া আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি বুঝতে পারছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন বিল পরিশোধ করতে যাব, তখন রিয়া এসে আমার সামনে দাঁড়ালো। কেমন আছো? তুমি যেভাবে রেখে গেছো সেইভাবেই আছি।
এখানে কি করতে আসছো? ঘোরাঘুরি করতে আসছিলাম। ওইটা কি তোমার স্বামী? খুব সুন্দর না? যেন আমার স্বামীর অনেক টাকা। আমি কিভাবে জানবো আমার চেয়ে অনেক সুন্দর? আজকাল কি করছো? কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারছো? একটা চাকরি করি, এতেই ভালোভাবে দিন কেটে যাচ্ছে। আমার স্বামীর বেতনের অর্ধেক বেতনও তো পাও না মনে হচ্ছে। তোমাকে বিয়ে করলে আমাকে কি খাওয়াতে? সেই জন্যই বিয়ে করিনি। ভালোই করছো। আমার মতো একটা গরিবকে বিয়ে করে কি পেতে? হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। মেয়েগুলি কি তোমার সাথে এসেছে? আমার ছোট বোনেরা, তোমার স্বামী চলে এসেছে, কিছু মনে করবে? তোমার জন্য তো আর সংসার নষ্ট করতে পারি না। এই কার্ডটা রাখো, কোনোদিন প্রয়োজন হলে আমার স্বামীকে ফোন দিও, কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমার স্বামী খুব দয়ালু, ফকির দেখলে সাহায্য করে। তুমিও তো ফকিরদেরই একজন। গরিবদের সাহায্য করা খুবই ভালো কাজ। রিয়া আমার হাতে তার স্বামীর ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, মানুষ টাকার জন্য কতটা বদলাতে পারে। তোমার স্বামীর থেকে আমার বেতন দ্বিগুণ। আমি বিল পরিশোধ করে বের হয়ে এলাম। রিয়ার সাথে এত কি কথা বলছিলেন? মেয়েটির নাম রিয়া, তুমি জানলে কি করে? ইয়ে মানে নিশি বলল। নিশি খুব রেগে আছে রিয়ার সাথে কথা বলতে দেখে। আপনার এটা ঠিক হয়নি। তুমি আমার ব্যক্তিগত কিছুতেই না গলাবে না, আমার এসব পছন্দ না। সরি স্যার, হঠাৎ আমার এসব ফোন আসলো পছন্দ না। রনির। রনি বলল, স্যার 4 নম্বর সেক্টরে একজন খুন হয়েছে, আপনাকে ঘটনাস্থলে একটু আসতে হবে। ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আমরা গাড়ি নিয়ে চলে এলাম। ভাইয়া, আমি এই সব খুন দেখতে পারি না, আমরা বাড়িতে যাব। রনি, নিশি আর নিধিকে বাড়িতে পাঠিয়ে দাও, ওরা কিছু চেনে না এই শহরে। জি আচ্ছা। আমি রুমে এসে দেখি একটা মেয়ের খুন হয়েছে, গলায় কোপ মারা হয়েছে। ফারিয়া, তুমি ভিকটিমকে ভালো করে চেক করো, দেখবে কোনোভাবেই যেন কোনো এভিডেন্স নষ্ট না হয়ে যায়। আচ্ছা। অফিসার, ছুরিটি ল্যাবে পাঠিয়ে দাও। হতে পারে আসামি আঙ্গুলের ছাপ রেখে গেছে। জি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এসপি স্যার, আপনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি এখন কোনো কথা বলতে চাই না। আগে ল্যাবে গিয়ে তথ্য পেলে তখন আমি নিজে গিয়ে কথা বলবো। লাশ নিয়ে ফরেনসিক ল্যাবে চলে এলাম। স্যার, লাশের কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে? দেখতে হবে লাশের গলায় কোপ কতটুকু গভীর হয়েছে। ফারিয়া, তুমি লাশ চেক করো, আমি ছুটি থেকে আঙুলের ছাপ আছে কি না তা দেখছি। আমি মেশিন পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা আঙুলের ছাপ পেলাম। স্যার, লাশ থেকে ব্লিডিং হচ্ছে। মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে। ওরে আল্লাহ! পরীক্ষা নিরীক্ষা শেষ, লাশ বাড়িতে পাঠিয়ে দিয়ে তোমরা বাড়িতে চলে যাও। ছুটির দিনে তোমাদের বিরক্ত করলাম। স্যার, আমি আপনার সাথে যাই। আচ্ছা, আমি আর ফারিয়া সিআইডির সদর দপ্তরে এলাম। আমি এসপির কাছে এলাম। স্যার, আপনার গবেষণার খবর কি? গবেষণা হয়ে গেছে, রিপোর্ট চলছে। আপনারা তদন্ত করে কি পেয়েছেন? স্যার, বাড়ি থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। আমার মনে হচ্ছে চুরির মামলা। আপনি এই রিপোর্টগুলো রাখেন আর এই আঙুলের ছাপ ম্যাশ করে দেখতে পারেন যে আসামি আপনাদের লিস্টে আছে কিনা। স্যার, আমাদের লিস্ট আছে, একটু পুরনো আসামি। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এসিপি স্যার, মেয়েটি কিন্তু ধর্ষণ হয়েছিল, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে। ভাইয়া, তুই রিয়ার সাথে কথা না বললেই পারতিস। রিয়ার জন্য তোর কোনো প্রবলেম হয় আমরা চাই না। রিয়ার এসেই আমার সাথে কথা বলল। আচ্ছা, ফারিয়ার আমার সম্পর্কে এত কিছু জানলো কি করে? আমি কি করে জানবো? রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসো, ল্যাপটপে স্কুল লাইফের ছবি দেখছি। কেননা ফারিয়াকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে। এই তো পেয়ে গেছি, এই মেয়েটা ফারিয়ার মতো লাগছে। রাফির কাছে কি জিজ্ঞাসা করব, রাফি আবার কিছু মনে করবে না তো? ফোন দিয়ে দেখি। আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস, একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।